আপনি একটা ট্রাক চালাচ্ছেন, রাত ঠিক 2টা, হাইওয়ে পুরো ফাঁকা, সামনে শুধু হেডলাইটের আলো, চারদিকে তাকালে একদম শুনশান। দূর দূর পর্যন্ত না কোনো মানুষ, না মানুষের ছায়া, নিখুঁত নীরবতা। হঠাৎ আপনার মনে হতে লাগলো আপনি ট্রাক চালাচ্ছেন ঠিকই, কিন্তু কেবিনের ভেতর আপনার পেছনে যেন কেউ বসে আছে। আপনি রিয়ার ভিউ মিররে দেখতে চান, কিন্তু মনে সাহস আসছে না। ঠিক তখনই আপনার পেছন দিক থেকে কারো কাশির শব্দ শোনা গেল। অর্থাৎ আপনার ছাড়া ওই কেবিনে আরো কেউ আছে। এই ধরনের ঘটনা আমি সংগ্রহ করে থাকি। চলুন এবার আজকের ঘটনার দিকে যাওয়া যাক। আমি আমার নাম বলতে চাই না, কারণ এটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা। আজও আমার পরিবারের লোকেরা আমার কাছ থেকে এসব ঘটনা শোনে। আপনি চাইলে আমাকে একটা কাল্পনিক নাম সেলিম বলে ডাকতে পারেন। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। বহু বছর ধরেই পেশায় আছি। রাত বিরাতে নির্জন রাস্তা, কাঁচা পথ, ফসলি জমি, জঙ্গল, এসবই আমার জীবনের অংশ। ঘটনাটা শীতের এক রাতের। সেদিন আমি আলুর ফসল বাজারে পৌঁছে দিয়েছিলাম। সারাদিন বাজারেই কাটল। লোড নামালাম, রসিদ নিলাম, টাকা পয়সা সেরে নিলাম। ফিরতে ফিরতে রাত প্রায় 9টা থেকে 10টা বেজে গেল। ফেরার পথে আমি একটা শর্টকাট ধরেছিলাম, যেটা কাঁচা রাস্তা ধরে যায়। হাইওয়ে ধরে গেলে সময় বেশি লাগতো, আর আমি দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিলাম। দুই পাশে ফসলের ক্ষেত, কোথাও গাছগাছালি, কোথাও আখের জঙ্গল। কোনো বসতি নেই, কোনো আলো নেই, কোনো গাড়ি নেই। শীত ভয়ানক, হাড় কাঁপানো ঠান্ডা। আমি ধীরে ধীরে ট্রাক এগোচ্ছিলাম। হঠাৎ ট্রাক একটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। 2বার স্টার্ট দিলাম, সেলফ নিল, কিন্তু ইঞ্জিন ধরা পড়ল না। বারবার চেষ্টা করলাম, একই অবস্থা। ইঞ্জিন একদমই চালু হচ্ছে না। মনে একটা ভয় ঢুকে গেল। এমন নির্জন জায়গায় রাতের বেলা ট্রাক বন্ধ হয়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ না। বারবার স্টার্ট করলে ব্যাটারি বসে যেতে পারে। এইভাবে ট্রাক বন্ধ করে কেবিনে বসে রইলাম। চারদিকে গভীর নীরবতা, এতটাই নীরব যে নিজেরই হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। প্রায় 1.5 ঘন্টা কেবিনে চুপচাপ বসেছিলাম। কখনো জানালা দিয়ে তাকাচ্ছি, কখনো দরজা খুলে বাইরে দেখছি। হঠাৎ মনে হলো ট্রাকের চারপাশে যেন কারো চলাফেরা। প্রথমে ভাবলাম হয়তো বাতাস, তারপর আবার মনে হলো না, এটা কারো হাঁটার মতো শব্দ। আমি সোজা হয়ে বসে গেলাম। বুকের ভিতর দৌড়াচ্ছে হৃদস্পন্দন। ঠিক তখনই আমি দেখলাম একজন বয়স্ক মানুষ ট্রাকের চালনার দিকের পায়দানে পা দিয়ে দাঁড়িয়ে ভেতরে তাকাচ্ছে। আমি ভয় পেয়ে বললাম, জি, আপনি কে? লোকটা খুব নরম গলায় বলল, বেটা, ভয় পেও না, আমি এখানে কাছেই থাকি। কি সমস্যা হয়েছে? আমি তাকে সব বললাম। ট্রাক নষ্ট, মেকানিককে ফোন করেছি, কিন্তু সে ভোর হলে আসবে। লোকটা বলল, যদি চাও আমার ডেরা এখানেই আছে। এত ঠান্ডায় এখানে রাত কাটানো কষ্ট হবে। আমার সঙ্গে চলো, সকালে তোমাকে আবার ফিরিয়ে দিয়ে দেব। সত্যি বলতে আমার মন একদমই রাজি হচ্ছিল না, কিন্তু ঠান্ডা, একাকিত্ব আর সারাদিনের ক্লান্তিতে মানুষ দুর্বল হয়ে পড়ে। আমি ট্রাক লক করলাম এবং সেই বুড়ো মানুষের পিছনে হাঁটা ধরলাম। তার হাতে একটা টর্চ ছিল। আমরা কাঁচা রাস্তা পার হয়ে আখের জমির ভিতর ঢুকে গেলাম। ডান দিকেও আখ, বাম দিকেও আখ, উপরে অন্ধকার আকাশ। হাঁটতে হাঁটতে আমার মনে হতে লাগলো জমির ভেতর আর কেউ যেন আমাদের সাথে হাঁটছে। আখের পাতাগুলো দুলছে, কখনো ডানে কখনো বামে। আমি বাবাকে বলতেই তিনি জিজ্ঞেস করলেন, বেটা, তোমার কাছে কোনো জ্বালানোর জিনিস আছে? আমি বললাম, জি, সিগারেট আর দেশালাই আছে,
তিনি বললেন, সিগারেটটা জ্বালাও। এবং এই কথাটাই বলেই তিনি হঠাৎ অল্প উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। ঠিক এই মুহূর্তটাই ছিল যখন আমার মনে প্রথম সত্যিকারের ভয় ঢুকলো। যদি সব ঠিকই ছিল, তাহলে হঠাৎ আয়াতুল কুরসি কেন? আমরা এগিয়ে চললাম। কিছু দূর যেতে না যেতে দূরে কুকুরের ডাক শুনলাম, তবে সেটা স্বাভাবিক ডাক না। মনে হচ্ছিল কিছু অদৃশ্য জিনিসকে দেখে তারা ভয়ে ডেকে যাচ্ছে। আখের জমির ভেতরে সেই অস্বাভাবিক নড়াচড়া থামছিল না, যেন কেউ আমাদের পিছন থেকে ফলো করছে, যেন কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে। এক সেকেন্ডের জন্যেও সেই শব্দ থামল না। অবশেষে আমরা একটা ডেরায় পৌঁছালাম। একটা বড় উঠোন, কয়েকটা গরু ছাগল বাঁধা, একটা পুরনো ট্রাক্টর দাঁড়িয়ে আছে, দুইটা কাঁচা ঘর, আর এক পাশে খড় ভসিতে ভর্তি বড় হল ঘর। বাবা আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। সেখানে দুটো খাট ছিল। দ্রুত বিছানা ঠিক করে বললেন, তুমি বিশ্রাম করো, আমি এখনই আসছি। তিনি বাইরে গেলেন এবং বাইরে থেকে কুণ্ডি লাগিয়ে দিলেন। এই সময়টায় আমার বুক ধপ করে নেমে গেল। ঘরের ভিতর ছিল নিখুঁত নীরবতা, শুধু আমার নিজের শ্বাসের শব্দ। অল্পক্ষণ পর পাশের ঘর থেকে কাশির শব্দ এলো, একটা খুব দুর্বল ভঙ্গুর কাশি। কিছুক্ষণ পরে বাবা ফিরে এলেন। একটা জগে পানি রেখে বললেন, বেটা, বাইরে বের হবে না, আমি খেতে পানি দিতে যাচ্ছি, 2 থেকে 3 ঘন্টায় ফিরে আসব। এতটুকু বলেই তিনি চলে গেলেন। তারপর যা ঘটল, এসব আজও আমার মনে পরিষ্কার ছবি হয়ে আছে। বাবা চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। এমন নীরবতা যা কানে সুর হয়ে বাজতে থাকে। আমি রজাইয়ে শুয়েছিলাম। ঠান্ডা ভয়ানক ছিল। রজাইয়ে ঢুকে শরীর উষ্ণ হচ্ছিল ঠিকই, কিন্তু মন মোটেও শান্ত ছিল না। আমি ঠিক চোখ বন্ধ করতে যাচ্ছিলাম, হঠাৎ আবার পাশের ঘর থেকে সেই কাশির শব্দ। কিছুক্ষণ পর আবার, কিন্তু এবার কাশির টোন অদ্ভুত লাগছিল, না বুড়ো মানুষের মতো, না ছোট বাচ্চার মতো। তারপর আমি আরেকটা জিনিস টের পেলাম, দেয়ালের একেবারে পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। পুরো নিশ্চিত হয়ে বলছি, এটা কোনো ভুল ধারণা ছিল না। গ্রামের কাঁচা ঘরের দেয়ালগুলো মোটা হয় না, উপরের কাদা লেপ অনেক জায়গায় উঠে গেছে, দেয়ালে ছোট ছিদ্র থাকে। অন্য পাশে কেউ থাকলে তার উপস্থিতি বোঝা যায়। এবার যে শ্বাসের শব্দ আসছিল তা একেবারে আমার কান ঘেঁষে শোনা যাচ্ছিল। শ্বাস নিতে গিয়ে খড়খড় শব্দ, আর ছাড়ার সময় হালকা হাঁপানি। আমার মনে হলো এটা পুরুষের শ্বাস না, এটা একদম নারীর মতো শ্বাস। কিন্তু সেই খড়খড় শব্দ বুকের ভিতর বরফের মতো ঢুকে যাচ্ছিল। আমি নিথর হয়ে পড়ে রইলাম, না নড়তে পারছি না কথা বলতে। কিছুক্ষণ পর সেই জিনিসটা দরজার দিকে চলে গেল। আমি পরিষ্কার শুনলাম দরজাটা জোরে নাড়ানো হলো। সৌভাগ্য দরজার কুণ্ডি বাইরে থেকে লাগানো ছিল, তাই সেটা খুলতে পারেনি। তারপর আবার নীরবতা, দূরে কুকুরের ঘেউ ঘেউ, বাইরে বাঁধা জন্তুগুলোর গলায় বাঁধানো ঘন্টার হালকা টনটন শব্দ। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কোথায় এসে পড়লাম? ঠিক তখনই হঠাৎ খুবই হালকা এক শব্দ পেলাম, একদম ফিসফিসের মতো শব্দ। আমার পুরো দেহে শিরশিরে ঠান্ডা দৌড়ে গেল। আমি আল্লাহর নামে কসম নিচ্ছি, আমি নিঃশ্বাস আটকে ফেলেছিলাম। কি বলবো সে সময় আমি, আমাকে এখান থেকে বের করে নাও, সে আমাকে বন্দি করে রেখেছে। এভাবে শব্দ শুনতে পাচ্ছিলাম। এই কথাগুলো আসছিল দেয়ালের ওপার থেকে। ইচ্ছে হচ্ছিল কান বন্ধ করে ফেলি, কিন্তু সেই ফিস ফিস শব্দ থামছিলই না। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, শুধু কন্ডিটা খুলে দাও। আমি জানতাম দরজা খোলা আমার উচিত নয়, বাবা স্পষ্ট করে বলেছিলেন দরজা খুলবে না। কিন্তু সেই কণ্ঠে এমন যন্ত্রণা, এমন অসহায়তা যে আমার হাত নিজের ইচ্ছেতেই উঠতে লাগলো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকধুক করছিল
মনে হচ্ছিল কেউ শুনে ফেলবে। আমি পা টিপে টিপে পাশে থাকা ঘরের দিকে গেলাম। দরজার কন্ডি বাইরে থেকে লাগানো ছিল। ভেতর থেকে সেই শ্বাসের শব্দ, সে অদ্ভুত কাশি। আমার হাত কাঁপছিল। এক মুহূর্তের জন্য আমি আয়াতুল কুরসি পড়লাম। তারপর খুব ধীরে কন্ডিটা খুলে দিলাম। দরজার পাতলা ফাঁকটা খোলার সাথে সাথেই আমি ছুটে নিজের ঘরে ফিরে এলাম এবং দরজা বন্ধ করে কন্ডি লাগিয়ে দিলাম। মাত্র 1 সেকেন্ড, একমাত্র সেই সেকেন্ডটাই যথেষ্ট ছিল। তারপর যা ঘটল তা ভাষায় প্রকাশ করার মতো না। হঠাৎ বাইরে তীব্র একটা হল্লোড় শুরু হলো। কুকুরগুলো এমন চিৎকারে ঘেউ ঘেউ করতে লাগলো যেন পাগল হয়ে গেছে। উপরে ছাদের দিক থেকে না জানি কোথা থেকে কালো কাকের দল এসে পড়ল। রাতে কাক ডাকে না, কিন্তু তারা শত শত হয়, কা 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 করে চিৎকার করছে। বাইরে বাঁধা জন্তুগুলো ভয় পেয়ে লাফাচ্ছিল। গরু, ভেড়া, ছাগল সব ভীত, সব অস্থির। ঠিক তখনই আমি শুনলাম কেউ একজন ভীষণ গতিতে উঠোনের দিকে দৌড়াচ্ছে, কিন্তু তার পায়ের শব্দ মানুষের মতো ছিল না। সঙ্গে ছিল এক অদ্ভুত শোষ শব্দ, যেন রাগে গর্জন করছে বা ব্যথায় কাঁপছে। কাকগুলো সেই জিনিসটার পেছনে উঠছিল, যেদিকে সেটা যাচ্ছিল। কাকগুলোও সেই দিকে পাগলের মতো চিৎকার করছিল। আমার স্পষ্ট বোঝা যাচ্ছিল ওটা আখের ক্ষেতের দিকেই যাচ্ছে। হঠাৎ মনে হলো যেন কোনো কুকুরকে ধরে ফেলল। কুকুরের আর্তনাদ বদলে গেল। তারপর আরেকটা কুকুর, আবার আরেকটা। মানে সে একে একে সব কুকুরের উপর হামলা করছিল। একটার পর একটা কুকুরের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল আমি খুব বড় ভুল করে ফেলেছি। কিছুক্ষণ পর সবকিছু হঠাৎ থেমে গেল, শুধু কাকগুলোর অবিরাম চিৎকার ছাড়া। যথার্থই বলছি, এখন বুঝতে পারছিলাম কাকগুলো সেই জিনিসটার অবস্থান বলে দিচ্ছে। যেদিকে কাকের আওয়াজ যাচ্ছে সেই দিকেই ওটা আছে। ধীরে ধীরে সেই শব্দ দূরে সরে গেল। এটাই ছিল আমার বের হওয়ার সুযোগ। কিন্তু ঠিক বের হবার আগেই আমার মনে শেষ একটা কৌতূহল জন্মালো। সে ঘরে আসলে কি ছিল? আমি আস্তে করে পা টিপে টিপে সেই ঘরে ঢুকলাম। যা দেখলাম সেটা যেন আমার জীবন এক মুহূর্তে থেমে গেছে। এমন দৃশ্য, ভয়ানক দুর্গন্ধ, শ্বাস নেওয়া কষ্টকর। একটা পুরনো খাট, একটি লাল টিনের লণ্ঠন জ্বলছে, আর খাটের মাথায় একটি হাতে বানানো পুতুল, তোয়ালে দিয়ে ঠিক সেইভাবে মোড়ানো যেমন একটা শিশুকে গোসল করিয়ে জড়িয়ে দেওয়া হয়। এই দৃশ্যটা আমার চোখে স্থায়ীভাবে আটকে গেছে। আমি 1 সেকেন্ডও দাঁড়াইনি। বাইরে বের হতেই কাকগুলোর আওয়াজ আবার কাছে আসতে লাগলো। আমি বুঝলাম ওটা ফিরে আসছে। আমি দৌড়ে বশীভর্তি গোদামে গিয়ে লুকিয়ে পড়লাম। নিঃশ্বাস আটকে বসে রইলাম। এখনো আমি তাকে দেখিনি, কিন্তু কিছু মুহূর্ত পর যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্য। আমি বসি রাখার গোদামে গটিসুটি মেরে বসেছিলাম। নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। মনে হচ্ছিল হৃৎপিণ্ড যেন বুকে ফেটে বেরিয়ে আসবে। রাত এমনিতেই গভীর ছিল। নিঃশব্দ, এমন নীরবতা যেন কানে তালা লেগে যায়। শুধু উপরে কোথাও কোথাও কাকের কাকা শব্দ, সে ঘন শব্দ বুকের ভেতর কেঁপে কেঁপে নামছিল। হঠাৎ করে জানোয়ারগুলোর মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল। গরু জোরে জোরে পা ঠুকতে লাগলো। মহিষের গলা উঁচু করে ডাকতে লাগলো। ঘন্টিগুলো এলোমেলোভাবে বেজে উঠল। আমার মনে হলো ওটা ফিরে এসেছে। আমি ধীরে ধীরে গুদামের দরজার কাছে গিয়ে বাইরে উকি দিলাম। আলো বলতে কিছুই ছিল না। চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। তবু এতটুকু আলো ছিল যে ছায়া জিনিস বোঝা যায়। দেখলাম গরুর গোয়ালের দিকে এক গরু অস্বাভাবিকভাবে ছটফট করছে। একই জায়গায় বারবার পা ঠুকছে। মনে হলো সেখানে কিছু একটা আছে। আমি সাহস করে মোবাইলের টর্চ জ্বালালাম এবং আস্তে আস্তে আলোটা গরুর পায়ের দিকে ফেললাম।
যা দেখলাম আমার শরীর যেন শক্ত হয়ে গেল। ঠিক সেই মেয়েটা গরুর নিচে বসে আছে, তার মাথা গরুর ধনের সঙ্গে লেগে আছে, আর সে হাঁপাতে হাঁপাতে দুধ খাচ্ছে। দুধ মুখ দিয়ে গড়িয়ে পড়ছে, চুল এলোমেলো, মুখ কাদায় মাখামাখি, শরীর কেমন অদ্ভুতভাবে মসৃে আছে। আমি একটুও নড়তে পারিনি। আমার টর্চের আলো যখন তার মুখে পড়ল, সে হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ পুরোটা কালি, না কোনো কালো পুতলি, না কোনো সাদা, কিছুই নেই। জিহ্বা মুখের বাইরে বের হয়ে রয়েছে। হঠাৎ সে এমন এক চিৎকার করলো যে চিৎকারে কোনো মানুষের আওয়াজ নেই। আমি সেখান থেকে প্রাণ বাঁচাতে দৌড় দিলাম। কাকড়া পাগলের মতো চেঁচাতে লাগলো। কুকুরেরা দূর থেকে দৌড়ে এসে একসঙ্গে ঘেউ ঘেউ শুরু করলো। মনে হচ্ছিল যেন পুরো জঙ্গল আমার পিছু নিয়েছে। আমি ছুটে আখ খেতে ঢুকে গেলাম। আখের পাতা মুখে মাথায় কাটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনুভব করছিলাম কারো পায়ের শব্দ আমার সঙ্গে সঙ্গেই চলছে। সেই মুহূর্তে বাবার কথা মনে পড়ল, সিগারেট জ্বালিয়ে নিও। আমি তাড়াতাড়ি দিয়াশালেই জ্বালিয়ে সিগারেট ধরালাম। খাওয়ার জন্য নয়, শুধু আগুনের জন্য। বলে যে আগুনের কাছে এসব জিনিস আসে না। আমি লাগাতার আয়াতুল কুরসি পড়তে থাকলাম। পেছনে তার চিৎকার আসছিল। তারপর হঠাৎ সব থেমে গেল। দৌড়াতে দৌড়াতে আমি শেষমেশ আমার ট্রাকের কাছে পৌঁছালাম। কেবিনে লাফ দিয়ে ঢুকি দরজা বন্ধ করে দিলাম। সব লাইট অফ। নিজেকে সিটের নিচে গড়িয়ে ফেললাম। প্রায় আধা ঘন্টা কেটে গেল। ভাবলাম হয়তো সে আসেনি, কিন্তু হঠাৎ রাস্তায় খুব হালকা একটা নড়াচড়া অনুভব করলাম। আমি সাহস করে এক মুহূর্তের জন্য হেডলাইট টিপে অন অফ করলাম। সামনে ওই একই মেয়েটা দাঁড়িয়ে, দুই হাত দুই পা মাটিতে, আর মাথা উল্টো করে ওপরে তোলা, যেন কোনো জানোয়ার শিকার দেখে তাকিয়ে আছে। আমি সাথে সাথে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। সে চিৎকার করে পাগলের মতো ট্রাকের চারদিকে দৌড়াতে লাগলো, কখনো পেছনে, কখনো নিচে, কখনো সামনে। আমি কাঁপছিলাম। কিছুক্ষণ পর সে এক বিকট চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। আমি পুরো রাত সিটের নিচে লুকিয়ে কাটালাম। ফজরের সময় আজানের শব্দ হলো, আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে দেখলাম বাবা 2 থেকে 3 জনকে নিয়ে লণ্ঠন হাতে আমার দিকে আসছে। সে ট্রাকের কাছে এসে বলল, বেটা দরজা খোলো, যা হয়েছে তার জন্য মাফ করো। ও আমার মেয়ে, তার ওপর এক জিন আশিক হয়ে আছে। আমরা তার চিকিৎসা করছি, কিন্তু সে ছাড়ে না। আমি তো বলেছিলাম দরজা খোলো না। আমার বলার মতো কোনো কথা ছিল না। ফজরের পর মেকানিক এলো, ট্রাক ঠিক হলো। আমি সেখান থেকে রওনা দিলাম। যাওয়ার আগে একবার পেছন ফিরে সেই ডেরাটার দিকে তাকালাম। দিনের বেলাতেও জায়গাটা শুনশান ছিল। সেই ঘটনার পর আমি আমার ট্রাকে বেশ খরচ করলাম, কারণ টাকা আসে যায় কিন্তু জীবন ফিরে আসে না। তো এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম চন্তু। এবার আমি আমার একটা বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনার পর থেকে আমার এসব বিষয়ে বিশ্বাস আরও গভীর হয়ে গেছে। আমি আমেরিকার একটি কোম্পানিতে অনলাইনে চাকরি করি। প্রতিদিনের ব্যস্ততায় আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এক রবিবার আমার বন্ধুদের বললাম, চলো একটা হাইকিং প্ল্যান করি। যারা ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডিতে থাকে তারা নিশ্চয়ই ট্রেল 5 আর ট্রেলার 3 সম্পর্কে ভালো জানে। আমরা 3 জন বন্ধু রবিবার সকালে ট্রেল 5 যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে বন্ধুরা যেতে রাজি হলো না। বাধ্য হয়ে একটু মন খারাপ নিয়ে দুপুর 2টার দিকে আমি একাই রওনা দিলাম। পথে পানি আর কিছু ফল নিয়ে নিলাম। বিকেল 3টার দিকে ট্রেল 5-এর পার্কিংয়ে পৌঁছে বাইক দাঁড় করালাম এবং একা একাই হাইকিং শুরু করলাম। আমার তো কোনো সমস্যা হয়নি, শুধু এতটুকুই জানলাম যে
মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক অবস্থাও বেশ খারাপ। তবুও ভাবলাম আজ চূড়ায় উঠে একটু বিশ্রাম নেব। কষ্ট করে প্রায় 2 ঘন্টা পর আমি ট্রেল 5-এর চূড়ায় পৌঁছে গেলাম। একটা জায়গা দেখে বসলাম। সেখানে বসে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। ফিরে যাওয়ার পরিকল্পনা করতেই দেখি সময় সন্ধ্যা 6টা। তখনই আমার ভুলটা টের পেলাম, কারণ সবাই চলে গেছে আর আমি সম্পূর্ণ একা। আমি নামার পথ ধরলাম। শুরুতেই এক বয়স্ক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। তাকে আগে দেখিনি। তিনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন। জঙ্গলে আলো কমে গিয়েছিল, তাই মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তিনি আমাকে বললেন, শোনো, তোমার কাছে পানি আছে? আমি ব্যাগ থেকে ছোট পানির বোতলটা বের করে তাকে দিয়ে দিলাম আর সামনে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই তিনি আবার ডাকলেন, আস্তে নামো। মানুষ অনেক সময় পথ ভুলে যায় আর কখনো ফিরতে পারে না। আমি ব্যাগ থেকে হ্যান্ড নাইফ বের করে পকেটে রাখলাম। তারপর আঙ্কেলকে উত্তর দেওয়ার জন্য পিছনে ফিরতেই দেখি সেখানে কেউ নেই। আর আমার দেওয়া পানির বোতল ঠিক যেখানে দিয়েছিলাম সেখানেই মাটিতে পড়ে আছে। আমি বোতলটা আর তুললাম না, সামনে এগোতে লাগলাম। 6টার পর থেকে বেশ কিছু সময় কেটে গেছে। তখন 6:30 বাজে। আমি তখনও ট্রেল 5-এর চূড়াতেই ছিলাম। জঙ্গলের কারণে চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে। আমি মোবাইলে টর্চ অন করলাম আর সিগন্যাল খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো সিগন্যাল নেই। আমি জানতাম না এটা তো আসল ঘটনার শুরু মাত্র। প্রায় 5 মিনিট হাঁটার পর সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। অন্ধকারে বোঝা যাচ্ছিল না মেয়ে নাকি পুরুষ। আমি বিশেষ খেয়াল করলাম না। তার পাশ দিয়ে হেঁটে চলে গেলাম। ওটা একটা গাছের পাশে বসেছিল। 2 কদম এগোতে হঠাৎ একটা শব্দ, জুনায়েদ। আমার পা ঠিক সেখানেই থেমে গেল। পুরো শরীর যেন অবশ হয়ে গেল। আমি সম্পূর্ণ আতঙ্কে ছিলাম, তবুও সাহস করে একটু রেগে গিয়ে বললাম, কে? পকেট থেকে সেই নাইফ বের করে শক্ত করে হাতে ধরলাম। তারপর দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ আবার একটা প্রচন্ড রাগী গলা, জুনায়েদ। এবার আমি থামিনি। ভয় পেয়ে দ্রুত হাঁটতে লাগলাম। আমি নিচের দিকে তাকাচ্ছিলাম না। হঠাৎ পা পিছলে আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। মাথা মুখ মাটিতে লাগলো, তবে আল্লাহর রহমতে বড় কিছু হয়নি। নিজেকে সামলে নিলাম। পানি বের করলাম, আল্লাহর নাম নিতে লাগলাম। নিজেকে বোঝালাম, জুনায়েদ, এগুলো শুধু তোর মাথার ভেতরের কথা, সাহস রাখ। ব্যাগটা ঝেড়ে নিলাম, জামা কাপড় ঠিক করলাম, ছড়িটা হাতে নিলাম আর হাঁটা শুরু করলাম। বিশ্বাস করুন, আমার শরীর দিয়ে কি ভয়ঙ্কর ঘাম ঝরছিল। কিছু দূর যেতেই বুঝতেই পারিনি কখন ট্রেলের মূল পথ ছেড়ে অন্য একটা অজানা পথে চলে এসেছি। আর সেই পথ আবার উল্টো দিক উপরের দিকে উঠছিল। আমি পুরো কনফিউজ, এটা কি সঠিক পথ নাকি নয়। চারদিকে কেউ নেই। হঠাৎ দূরে একটা ছোট আলো নড়তে দেখলাম। আমি সেই আলোর দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই আলোটা ততই দূরে সরে যাচ্ছিল। হঠাৎ আলোটা সম্পূর্ণ মিলিয়ে গেল। তখন বুঝলাম আমি ট্রেল 5 থেকে অনেক দূরে, সম্পূর্ণ অন্য কোনো পথে চলে এসেছি। এবং এখন আর বুঝতে পারছি না আমার সামনে যাওয়া উচিত নাকি পেছনে। আমি সেখানে থেমে গেলাম। মোবাইল খুলে ডাউনলোড করা আয়াতুল কুরসি চালালাম। আমি নিজেও আয়াতুল কুরসি পড়তে লাগলাম, কারণ মুখস্থ পুরোটা জানতাম না। তারপর আমি আবার ফিরে চলা শুরু করলাম। রাস্তাটা ধরে দৌড়াতে দৌড়াতে নিচে নামছিলাম। কিছুটা এগোতেই মনে হতে লাগলো আমার পেছনে যেন 2-3 জন মানুষ হাঁটছে। কখনো মনে হচ্ছিল পেছনে 2-3টি বাচ্চা হাঁটছে। আমি পেছনে ফিরেও তাকাইনি, কারণ আর সাহস অবশিষ্ট ছিল না। এভাবেই হাঁটতে হাঁটতে অনেক নিচে চলে এলাম। একসময় মনে হলো আমি যেন আবার ট্রেল 5-এর আসল ট্রাকে ফিরে এসেছি। আমি সেখানে থামলাম, পানি বের করলাম। হঠাৎ ডান কাঁধে একটা প্রচণ্ড ভারী চাপ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে জোরে মাটিতে ফেলে দিলাম। তারপর দাঁড়িয়ে রাগ আর ভয় মিশ্রিত গলায় বলে উঠলাম, কে?
আমি তোমাদের ভয় পাই না। তারপরে উচ্চ স্বরে আল্লাহর নাম পড়তে শুরু করলাম। ব্যাগটা তুলে তাড়াতাড়ি নিচের দিকে হাঁটতে লাগলাম। অর্ধেক রাস্তা পর্যন্ত মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। হঠাৎ পিছন থেকে একটা ভয়ঙ্কর গলা, দাঁড়াও। আমি থমকে গেলাম। তারপর মাথার ভেতর একটা ভাব এলো, না জোনায়েদ থামবি না, দ্রুত হাঁট। তারপর আরো রাগে, আরো কাছ থেকে, থেমে যাও, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। এর পরের অংশ আমি কিছুই বুঝতে পারিনি। কেমন করে যে নিচে নেমে এলাম আজও জানি না। যেখানেই পা পড়ছিল সেখানেই পা রেখে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। অবশেষে কোনোভাবে নিচে পৌঁছালাম। ট্রেল 5-এর পার্কিং লটে গিয়ে শ্বাস নিলাম। বসলাম। সময় রাত 8:30। আমার সবচেয়ে বড় ভুল ছিল এত রাতে ট্রেল 5 থেকে নামা। আপনাদের সবার জন্য উপদেশ, রাতে জঙ্গলে যাবেন না। যদি জানো কখনো অবশ্যই একা যাবেন না। যদি আমার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমারও আমার পরিবারের অভিজ্ঞতা। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। সরকারি চাকুরির সুবাদে আব্বুকে একটা বাসা দেওয়া হয়েছিল। যে কলোনিতে আমাদের বাসা ছিল সেখানে আগে একটি বড় গ্যারেজ ছিল। অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সরকার সিদ্ধান্ত নেয় সে জায়গায় বাসা বাড়ি তৈরি করা হবে। সেই বাসার আগেও একটি পরিবার থাকতো। কিছুদিন পর তারা বাসা ছেড়ে চলে যায়। তারপর বাসাটি আমাদের বাবাকে দেওয়া হয়। তখন আমি ছোট ছিলাম। বাড়ির বড়রা বলেন আমরা যখন সেই বাড়িতে উঠি তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। দেখলেই মনে হতো এই বাড়ি নিয়ে যেন কিছু একটা অস্বাভাবিক আছে। বাড়িতে ওঠার সময় নাকি একটা মোরা বিড়াল পাওয়া গিয়েছিল। এবার বাড়ির অবস্থাটা বলি। বাড়ির একদিকে বেশ বড় একটি উঠান, উঠানের পাশেই মুলতান রোড। আরেকদিকে তুলনামূলক ছোট একটি উঠান। বড় উঠানের পাশে একটি ভীষণ নির্জন গলি ছিল। দিনে কেউ যেত না, আর রাতে তো সে গলি কি ভয়ানক ছিল বর্ণনা করা যায় না। গরমের সময় আমরা সবাই ওই বড় উঠানেই ঘুমাতাম। একবার রাত 1টা থেকে 2টার মধ্যে আমি নাকি ঘুম থেকে উঠে গিয়েছিলাম চোখ বন্ধ অবস্থাতেই। উঠানের দরজা খুলে সেই নির্জন গলির দিকে হাঁটতে শুরু করেছিলাম। আমার এমন আচরণে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। তারা চিৎকার করে জিজ্ঞেস করে, আবেশ, তুমি এত রাতে এই ভয়ঙ্কর গলিতে কেন যাচ্ছ? ওই রাতে আমি গেট লাগিয়ে নিজের চারপাইয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘরওয়ালারা আমাকে জিজ্ঞেস করলো তুমি রাতে ওই গলির দিকে কেন যাচ্ছিলে, দিনের বেলাতেও তো তুমি ওই গলিতে যেতে ভয় পাও, আমি অবাক হয়ে বললাম, আমি কবে উঠলাম, কখন উঠলাম, কখন গলির দিকে গেলাম, আমার তো কিছুই মনে নেই। তখন বাসার সবাই বুঝে গেল যে এটা অন্য কিছু ব্যাপার হচ্ছে, কারণ সেই সময় আমার চোখ বন্ধ ছিল আর আমি কিছুই জানতাম না। সেদিনের পর বড় উঠোনটা তালা দিয়ে রাখা হয়, কারণ তখন আমি আর আমার ছোট বোন দুইজনই ছোট ছিলাম। কিছুদিন পরের ঘটনা, আমি আর আমার ছোট বোন বড় উঠোনে বৃষ্টিতে গোসল করছিলাম। হঠাৎ আমার চোখ পড়ে উঠোনে থাকা পেয়ারা গাছটার দিকে। দেখি গাছটার পাতার মাছ দিয়ে একটা কালো সুতা নেমে এসে তার একটা ডালির সঙ্গে শক্ত করে বাঁধা। আমি সেই সুতা খুলে এনে আম্মুকে দেখালাম। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। আমরা ছোট উঠোনে চলে এসেছি। আম্মুকে সুতা দেখানোর কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের ছোট উঠোনে কোথা থেকে যেন একটা কালো রঙের মুরগা এসে হাজির হলো। আমার বড় ভাইয়ের পাখি পালার শখ, সে মুরগাটাকে তুলে নিল। এতক্ষণে আব্বু এসে গেছে। আমরা সবাই মিলে ভাইকে বললাম মুরগাটা গ্রাউন্ডে যা আমাদের ঘরের পাশে গিয়ে ছেড়ে দিয়ে আয়, রাত হয়ে যাবে, সকালে না হয় ছেড়ে আসবি। অবশেষে আব্বু এবং আম্মু রাজি হলো। মুরগাটা ঘরে রাখা হলো, কিন্তু তারপর থেকেই একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো।
মুরগি সাধারণত ডাকে, শব্দ করে, আপনারা সবাই জানেন। কিন্তু এই মুরগা কোনো ডাক ছিল না, কোনো শব্দও করছিল না, এমনকি খাবারও স্পর্শ করছিল না। সকালে ভাই মুরগাটাকে নিয়ে গ্রাউন্ডে গিয়ে ছেড়ে দিল। ভাই বলল, যেই আমি মুরগাটাকে ছেড়ে পিছন ফিরলাম, মাত্র 1 সেকেন্ডও হয়নি, আবার তাকাতেই দেখি মুরগাটা কোথাও নেই। এত বড় গ্রাউন্ডে কোথাও একটা ছায়াও নেই, না কোনো বিড়াল, না মুরগা, কিছুই নেই। ভাই বাড়ি ফিরে আম্মুকে বলতেই আম্মু প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, বলল পালিয়ে গেছে হয়তো, বা কোনো বিড়াল নিয়ে গেছে। ভাই জোর দিয়ে বলল, না আম্মু, মাত্র 1 সেকেন্ড হয়েছে, যদি পালাতো অন্তত দূরে কোথাও দেখা যেত, আর গ্রাউন্ডে কোনো বিড়ালই ছিল না। এবার আম্মু বুঝতে পারল ব্যাপারটা অন্যরকম, কিন্তু আমাদের না ভয় পাওয়ানোর জন্য নানা অজুহাত দিচ্ছিল আম্মু। তারপর আম্মু আমাকে বলল, চলো খাওয়া খেয়ে নে। আমি বললাম, আম্মু আমার খেতে ইচ্ছে করছে না, তুমি আমাকে বরং সেমাই বানিয়ে দাও। আম্মু রাজি হলো। যেই না আম্মু কৌটা করলো, যার ভেতরে সেমাই রাখা ছিল, দেখে তার ভেতরে একটা সপারের মধ্যে 3 থেকে 4টা মাংসের টুকরা আর তাজা রক্ত। এটা দেখে আমরা সবাই ভয়ে আম্মুর সাথে জড়িয়ে গেলাম। ভাবতেও পারবেন না আমরা তখন কত ভয় পেয়ে গিয়েছিলাম। আম্মু সেই সপারটা বাইরে ফেললো, কিন্তু এবার দেখি পুরো মাসের রেশন থেকে লাশের মতো দুর্গন্ধ বের হতে শুরু করছে। চা পাতি মশলা সব কিছুতে সেই ভয়ানক গন্ধ। অবশেষে আম্মু সব ফেলে দিল। এরপর কয়েকদিনের মধ্যে আমাদের পুরো ঘর থেকে মৃতদেহের মতো গন্ধ আসা শুরু করলো। বড় উঠোনের পাশে একটা ঘর আছে, যেখানে কখনো আব্বু কখনো বড় ভাই ঘুমাতো। তারা দুইজনে বলতো, এই ঘরে শুলে কেউ যেন ডাক দেয়, আর কখনো মনে হয় বড় উঠোনের দেয়ালে যেন কিছু জোরে আঘাত করে। কিন্তু বাইরে গিয়ে দেখলে কিছুই নেই। এর পরের ঘটনাটা আমার নিজের। তখন আমার 8ম শ্রেণীর পরীক্ষা চলছিল। আমি রাতে দেরি করে পড়াশোনা করতাম। আমি মনের মধ্যে ভাবলাম, আমি বললাম আমি তো ঘরেই পড়ব। সবাই বলল, তোমার তো ভয় লাগবে। আমি বললাম, না, কিছুই হবে না। তখন ওরা রাজি হলো। সে রাতে আমি দেরি করে পড়ছিলাম, কারণ সকালে আমার পরীক্ষা ছিল। কিছুক্ষণ পর তারা এসে বলল, এখন ঘুমিয়ে যা, সকালে উঠে রিভাইজ করে নিস। আমি বললাম, ঠিক আছে। তারা চলে গেল। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম, তারপর আবার বন্ধ হওয়ার শব্দ। ঘর অন্ধকার ছিল, তবু স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়া ঘরের ভেতর ঢুকছে। আমি ভাবলাম হয়তো আব্বুই আবার এসেছে দেখতে আমি ঘুমিয়েছি কিনা। ওই ছায়াটা এসে আমার মাথার কাছে দাঁড়িয়ে রইল। 2 থেকে 3 মিনিট কেটে গেল, কিন্তু কোনো শব্দ নেই, দরজাও আর খোলেনি। আমি ভয় আর সন্দেহে লাইট জ্বালালাম, এবং আমি আপনাদের কিভাবে বলি, আমার ভয়ের কোনো সীমা রইল না। যে ছায়াটা আমাকে দেখে মাথার কাছে দাঁড়িয়েছিল, সে পুরো ঘরে কোথাও নেই। দরজাটা ঠিক আগের মতোই লাগানো ছিল। যদি কেউ বের হতো তাহলে অন্তত দরজা খোলার শব্দ হতো, কিন্তু কিছুই হয়নি। আমি দৌড়ে সবার কাছে গেলাম, দেখলাম সবাই ঘুমিয়ে আছে। আমি সবাইকে জাগিয়ে বললাম, এখন কে আমার ঘরে এসেছিল? সবাই বলল, আমরা তো ঘুমাচ্ছিলাম, কেউ আসেনি। আমি আরো ভয় পেয়ে গেলাম। সবাই বুঝতে পারল সেদিন থেকেই আর কেউ সেই ঘরে ঘুমায়নি। আমাকেও কাছে নিয়ে ঘুমানো হলো। এরপর আমরা এক বয়স্ক আলেমের কাছে গেলাম। তিনি বললেন, সেদিন যে কালো মোরগটা তোমাদের ঘরে এসেছিল, এটা জিনদের কাজ ছিল। রেশম থেকে যে মাংস আর রক্ত বের হয়েছিল, সেটাও জিনের কাজ। তবে তারা তোমাদের কোনো ক্ষতি করবে না। তিনি সবাইকে দম করা পানি দিলেন এবং বললেন, এই পানি সবাই ব্যবহার করবে। যখন পানি কমে যাবে, তাতে আরো পানি মিশিয়ে নিলে চলবে। আরেকটি বোতল পানি দম করে দিলেন, বললেন, সকালে আর রাতে এই পানি ঘরের সব দেয়ালে ছিটিয়ে দেবে। খেয়াল রাখবে যেন মেঝেতে না পড়ে। আরেকটা তাবিজ দিলেন, বললেন যে
যে দরজা দিয়ে তোমরা সবচেয়ে বেশি যাতায়াত করো সেখানে ঝুলিয়ে দেবে। আমরা সব নির্দেশ মতোই করলাম। এরপর থেকে সেই সব ভয়ঙ্কর ঘটনা বন্ধ হয়ে গেল। যদিও অদ্ভুত একটা ভয় তখনও থাকতো, বিশেষত রাতে। পরে আমার এক চাচা, যারও রুহানি জ্ঞান আছে, তাকেও জানানো হলো। সেও এসে দম করে গেল। তারপর কিছুদিনের মধ্যেই অরেঞ্জ লাইন প্রকল্প শুরু হলো। যে নির্জন গলিটা ছিল সেটা ভেঙে রাস্তা হলো। সেই রাস্তার কাজের মধ্যে আমাদের ঘরও চলে গেল এবং পুরো এলাকা বদলে গেল। এখন আলহামদুলিল্লাহ আমরা প্রায় 22 থেকে 23 বছর ধরে এই বাড়িতে থাকছি এবং আর কখনো এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আর কোনো ভয় পাই না। আশা করি আমার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার চ্যানেলে আপলোড করবেন। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমার লিসেনার্সদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন। তাহলে আপনি যখনই কোনো নতুন ঘটনা আপলোড করা হবে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার কোনো নতুন ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।